কিউরিওফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্টে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি কৌস্তভ। আজকে আমাদের সাথে এই কল রেকর্ডিংয়ে রয়েছেন ডক্টর অনুরাগ। তিনি নিজের কিছু এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করেছেন আজকের এই ঘোস্টলি কল রেকর্ডিংয়ে। আজকের এই ঘটনা এতটাই মারাত্মক হতে চলেছে যা আপনারা কল্পনাও করতে পারছেন না। আজকের এই এপিসোড আপনারা কোথা থেকে শুনছেন কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন, সাবস্ক্রাইব করুন নতুন হলে। আর হ্যাঁ, আপনার যদি আমার থেকে কোনো স্পিরিচুয়াল হেল্প লাগে, কোনো অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন লাগে, কোনো তান্ত্রিক হেল্প লাগে, যোগাযোগ করুন। আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে 6290675195। তাহলে চলুন, আমি আর কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি কিউরিওফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্টে। Curiophyte presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে তুমিও। হ্যালো অনুরাগ, কেমন আছো? হ্যালো কৌস্তব, ভালো আছি, খুব ভালো আছি। তুমি ভালো আছো? আমিও ভালো আছি। বিষয়টা হচ্ছে তুমি ডক্টরেট করেছো, পিএইচডি Yes, হ্যাঁ অ্যাকোয়াকালচার, আই গেস। হ্যাঁ, correct. অ্যান্ড এই জায়গাতে দাঁড়িয়ে এত সায়েন্টিফিক রিসার্চের পরে, এত পড়াশোনার পরেও ইউ আর টেলিং মি যে তোমার সাথে বা তোমার পরিচিত কারোর সাথে ব্যারাকপুরের মতো একটা জায়গাতে এমন কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটেছে উইচ ইজ প্যারানর্মাল, ঠিক আছে? হ্যাঁ The- এমন কিছু ঘটনা যেটা আমাদের সকলকে ভেতর থেকে শিহরিত করে তুলবে, রাইট? হ্যাঁ, ঠিক, এক্স্যাক্টলি। আর একদম মানে শহরের মাঝখানে একটা ঘটনা, মানে আমরা অনেকেই জানি রুরাল সাইডে হয় এসব ঘটনা, কিন্তু শহরের মাঝখানে এরকম একটা ঘটনা মানে সত্যি আনএক্সপেক্টেড। এবং তুমি কি আমার এগুলো এত believe কাছে করো? হওয়া, তুমি কি এগুলো বিলিভ করো? অ্যাকচুয়ালি হ্যাঁ, আমি খুব স্ট্রংলি বিলিভ করি। আমার ইনিশিয়ালি যদি বিলিভের কথা বলো, আমি প্রচন্ড ঈশ্বর বিশ্বাসী। এবং সেই থেকে কোথাও না কোথাও গিয়ে এইটা একটা আমার বিলিফ আছে যে এত স্ট্রং একটা পজিটিভ এনার্জি যদি থাকে, একটা স্ট্রং নেগেটিভ এনার্জিও থাকবে কোথাও না কোথাও গিয়ে। এবং অফকোর্স হ্যাঁ, এবার মানে প্রমাণ দিয়ে যদি কেরম বিশ্বাস করাতে বলে বা কেরম করতে চায়, সেটা তো আমি ডেফিনেটলি, এটা তো যার যার মনের ব্যাপার। কিন্তু আমার কাছে এটা খুব একটা স্ট্রং বিলিভিং পয়েন্ট কি না কিছু একটা অস্তিত্ব আছে। তো আমার নিজের সাথেও কিছু ঘটনা ঘটে, আজকে যদিও ঘটনাটা ডিফারেন্ট, কিন্তু আমার নিজের সাথেও কিছু ঘটনা ঘটে, পরবর্তীতে হয়তো আমি কোনোদিন শেয়ার করব। তো তার থেকেও বিলিভটা আরো স্ট্রং হয় আমার, যে হ্যাঁ এই জিনিসটা হয়, কারণ আমার নিজের সাথে যখন হয়েছে ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স, তাতে করে আমার বিশ্বাসগুলো আরো দৃঢ় হয় এইসব বিষয়। কি ঘটেছিল আমি একদম শুরু থেকে শুরু করতে বলছি। শুরু করার থেকে বরং আমি এইভাবে ঘটনাটা বলি, যাতে করে মানে তোমার মানে অনেকটা বেশি ক্ল্যারিটি আসে। অ্যাকচুয়ালি দুটো ঘটনা, ঠিক আছে? একটা ছোট ঘটনা যেটা আমি যেখানে থাকি সেইখানেই এক্স্যাক্টলি হয়, আর তার প্রিলুড একটা ঘটনা যেটা এই দ্বিতীয় ঘটনাটি হওয়ার দরুন আমি জানতে পারি। মানে জানি শুনতে একটু কনফিউজিং লাগছে, বাট আমি বললে হয়তো তুমি বুঝতে পারবে এটা। তো আমি ব্যারাকপুরে থাকি, ঠিক আছে? তো আমার এটা হচ্ছে একটা ফ্ল্যাট, একটা স্ট্যান্ড অ্যালোন বিল্ডিং, কোনো হাউজিং কমপ্লেক্স নয়, কিচ্ছু নয়, একটা প্রপার লোক্যালিটিতে একটা ফ্ল্যাট। তো আমি আগে ফ্ল্যাটের ডেসক্রিপশনটা একটু দিই, তাহলে তোমার হয়তো বুঝতে শুরু হবে। এটা মানে কেন বলছি, তাহলে তুমি এটা বুঝতে পারবে। তো আমাদের ফ্ল্যাটটা যেরকম বললাম, একটা কমিউনিটির মধ্যে আর কি ফ্ল্যাটটা, পাড়া যেটাকে আমরা বলি বাংলায়। তো আমাদের ফ্ল্যাটের ঠিক পাশেই একটা বাড়ি আছে, ওদের গাড়ির ব্যবসা। এবং ওই ফ্ল্যাটের পেছন দিকে অনেকটা এরিয়া জুড়ে একটা বাগান আছে। তো এবার এই বাগানটার কথা কেন বলছি আমি মানে পরে রিলেট করতে পারবে। তো অনেকটা বড় বাগান আছে। আমরা যখন ফ্ল্যাটটা কিনতে যাই, তখনও আমরা আর কি, এটা আমাদের দেখে খুব ভালো লাগে যে এখন এরকম এত বিল্ডিং এর মাঝখানেও লোকে এতটা বড় গ্রিনারি মেনটেন করেছে নিজের বাড়িতে, তো দেখেও ভালো লাগে। তো যাই হোক, তো এটা তো আমাদের ঘটনা। আমরা ফ্ল্যাটে যখন শিফট করে যাই, তো আমরা 2019 ফ্ল্যাটে যাই, ঠিক আছে? তো আমি এটা বলছি প্রি কোভিড ঘটনা, ঠিক আছে? 2019 শেষের দিকে, কারণ আমরা 2019 শুরুতে ফ্ল্যাটে শিফট করি। তো আমাদেরই ফ্ল্যাটের নিচের ফ্লোরে একটা ফ্যামিলি ভাড়া আসে, আচ্ছা। মানে রেন্টে, মানে ওদের ফ্ল্যাট নয়, বাট ওরা রেন্টে আসে, ঠিক আছে?
তো যাদের ফ্ল্যাট তারা রেন্ট আউট করেছিল। তো ফ্যামিলিতে মেম্বার্স 4 জন। তো কাকু কাকিমা মানে ওটা হাজবেন্ড ওয়াইফ আর ওদের 2টো মেয়ে। তো এখানে আমি ভালো নাম বলছি না, আমি ডাক নাম ধরে ওদেরকে বলছি, তো বুঝতে সুবিধা হবে, একটু সিক্রেসিও মেনটেন হবে আর কি। তো বড় মেয়েটার নাম মিমি, ছোট মেয়েটার নাম রুবি, ঠিক আছে। ওকে। আর কাকু কাকিমা 4 জনের ফ্যামিলি। আর আমার মূলত ওদের ফ্যামিলিকে পছন্দ হওয়ার কারণ হচ্ছে একটা সুন্দর ছোট্ট কুকুর ছিল, ওদের স্পিটস গুলো হয় না, তো স্পিটস ওদের একটা ছিল। ওরা যখন এসছে তখন ও নিয়েই এসছে সাথে করে কুকুরটাকে, তো দেখে ভালো লাগে। বাট খুব অদ্ভুত একটা জিনিস হচ্ছে, ওদের খুব মানে ফ্যামিলিতে যখন আসে ওরা খুব মানে খুব কশিয়াস, মানে সিঁড়ি দিয়ে উঠছে চারিদিকে তাকাচ্ছে, এবং এই রেলিং দিয়ে উঠে কাকিমা হয়তো বলছে এই হাত দিবি না রেলিং এ, এদিক দিয়ে ওঠ। তো এটা নোটিস করি আমি সিঁড়ি থেকে দেখার সময়, নামার সময়, কিন্তু একটু অকওয়ার্ড লাগে। তো কারণ এতটা কশিয়াস কেন হচ্ছে রে বাবা, তো ফ্ল্যাট তো আমরা সবাই রয়েছি, তো যথারীতি ভাবে খুব একটা আমরা গা করি না, চলো এসছে ওয়েল এন্ড গুড। তো এবার যে আমাদের ফ্ল্যাটে একটা নিয়ম ছিল যে মানে যারা রেন্টালে আসবে তাদেরকে ছাদটা অতটা অ্যাক্সেস দেওয়া যাবে না, ঠিক আছে। সেটা এবার জিজ্ঞেস করতে হবে, সেই সবাইকে জিজ্ঞেস করে পারমিশন নিয়ে ছাদে যাওয়াটা অ্যালাউ করে সবকিছু। তো আমাদের ফ্ল্যাটের যে ম্যানেজার কাকু আছে, সেই ম্যানেজার কাকুকে একদিনকে ডেকে বলা হয়েছে যে এরকম দাদা আমরা কি একটু ফ্ল্যাটের ছাদের একটা চাবি পাবো? তো তখন ম্যানেজার কাকু আমাদেরকে বলেছে, মানে সবাইকে বলেছে যে যে আমরা জিজ্ঞেস করবো সবাইকে, সবাই করে জিজ্ঞেস করে আপনাকে চাবিটা দেবো। তো চাবি ওরকম দেওয়া হয়েছে। তো কালবৈশাখীর সময়, মানে 2019-এর কালবৈশাখীর সময়, এবার ফ্ল্যাটের একদম টপমোস্ট ফ্লোর থেকে কালবৈশাখী দেখতে অপূর্ব সুন্দর লাগে, মানে হ্যাঁ এত সুন্দর হাওয়া দেয় এদের। তো আমরা সবাই মিলে এরকম একটা একটু বিকেল বিকেল করে কালবৈশাখীর ঝড় উঠেছে, আমি মা এরকম আমরা সবাই আরো ফ্ল্যাটের 2-4 জন আমরা উপরে গেছি। তো ওই যে ছোট মেয়েটা রুমি ও গেছে ছাদের উপরে। এবার অদ্ভুত ভাবে একটা বাজ পড়ল। এবার বাজ পড়ার দরুন মানে এখন হয়তো হাসছি, বাট ওই সিচুয়েশনে দাঁড়িয়ে একটু বিরক্ত হয়েছিলাম। কাকিমা মানে রুমির মা আর কি নিচ থেকে বিকট একটা চিৎকার করে বলছে এগুলো উপরে কেন গেছিস, মানে সে এমন ভাবে বকছে যেন কি একটা মানে মহাপাপ করে ফেলেছে এবার ব্যাপার। ও তাড়াতাড়ি করে ঘরে চলে গেছে। আমার মায়ের জিনিসটা খারাপ লাগে। আমার মা যখন মানে নেমে আমরা যখন ঘরে ঢুকছি, আমার মা বললো দাঁড়াতো বলে আসি ওনাকে, বলে দরজা থাকে, বলছে মেয়েটা গেছে আমাদের সাথে একটু এরকম ইয়ে করছিল, তুমি এরকম ভাবে বললে কেন? সে উনি অদ্ভুত ভাবে দরজাটা খুলে এরকম এদিক ওদিক তাকিয়ে বলছে যে দিদি আমি না তোমার ঘরে গিয়ে তোমাকে বলবো। তো আমি আগে বলে রাখি এখানে যে আমাদের ঘরে প্রতিষ্ঠিত রাধা মাধবের বিগ্রহ রয়েছে, নারায়ণ শিলা রয়েছে। তো হ্যাঁ, তো যার জন্য কোথাও না কোথাও ওনার গিয়ে মনে হয়েছে যে আমাদের ঘরে বোধহয় বলাটা এটা খুব সেফ হবে বা কিছু। আমার মা ওনার চোখ মুখ দেখে আমার মায়ের একটু অকওয়ার্ড লেগেছে। মা বলছে যে আচ্ছা ঠিক আছে বলে মা আর কিছু বলেনি, মা রিটার্ন ঘরে চলে এসেছে। তো যথারীতি ভাবে অনেকদিন কেটে যায়, উনি আসেন না, আমরাও ভুলে যাই সময়ের কালে, অসুবিধা নেই। দিয়ে হঠাৎ একদিনকে উনি সন্ধ্যের দিকে বেল বাজিয়েছেন, বেল বাজিয়ে দরজা খুলেছে। তো মানে মানে বেশ স্কেয়ার্ড, মুখটা দেখে মনে হচ্ছে উনি একটু ভয় মানে ভীত আর কি। উনি তাড়াতাড়ি করে বলে দিয়েছি আসবো? মা বলছে যে হ্যাঁ এসো নিশ্চয়ই। উনি তাড়াতাড়ি করে ঢুকে উনি দরজাটাকে বন্ধ করে দিয়েছেন। দিয়ে মা বলছে কি হয়েছে, কিছু হয়েছে? বলছে যে আমাকে একটু জল দিয়ে দিবি। তো মা জল দিয়েছে। জল খাওয়ার পরে হ্যাঁ জল খাওয়ার পরে তো এবার উনি বলছেন যে উনি বসেছেন, বসে বলছেন যে দিদি তোমরা কি কিছু জানো? আমরা বলছি যে কি বিষয়, আমরা তো স্বাভাবিক ওইভাবে। আচ্ছা এবার একটা জিনিস হচ্ছে, আমি যেহেতু হয়তো আমি কথাবার্তার মাধ্যমে মানে বোঝাতে পেরেছি যে আমি একটু স্পিরিচুয়ালি ইনক্লাইন্ড, সুতরাং ভাবে আমার যে সার্কেলটাও আছে, আমার একটা খুব স্পিরিচুয়ালি ইনক্লাইন্ড সার্কেলও আছে। আচ্ছা। তো আমার দীক্ষা গুরু, ঠিক আছে, তারপরে আমার আচার্য মানে আমার পৈতের সময় যে আমার আচার্য ছিলেন সে, এবং সাম অফ দ্য ফ্যামিলি মেম্বার্স এরকম তারাও একটু স্পিরিচুয়ালি ইনক্লাইন্ড, তো তারা কিছু না কিছু বোঝে। এটাও কেন বললাম, এটাও আমি ঘটনার সাথে বুঝতে পারবে। তো কাকিমা বললে কেন কি হয়েছে? আমার মা বলছে কি হয়েছে? বলছে যে তোমাদের ফ্ল্যাটটা এমনি ভালো তো? মা বলছে হ্যাঁ খুবই ভালো, আমাদের প্রমোটার তো ভীষণ ধার্মিক, সে তো একদম ফ্ল্যাট যখন বানানো হয়েছে ঘট ফট দিয়ে পুজো টুজো করে এরকম বাস্তু মেনে। হ্যাঁ বাস্তু মেনে প্রপার ভিত পুজো করে আমাদের ফ্ল্যাট করা, কেন কি সমস্যা? বলছে যে তোমাদের পাশের বাড়িতে কিছু আছে? আমরা পাশের বাড়ি বলতে পাশের ফ্ল্যাট ভেবেছি। আমি বলছি যে পাশের ফ্ল্যাটে? বলছে না না ওই যে নিচে গাড়িওয়ালা বাড়িতে,
মানে ওনাদের গাড়ির ব্যবসা, যার যার বাগানওয়ালা বাড়ি বলছি না। তো বলছে গাড়িওয়ালা বাড়িতে, তো মানে মা বলছে যে গাড়িওয়ালা বাড়িতে বলতে, তো আমি তো বুঝতে পারছি না কি বলছো। বলছে দিদি আজকে জানো কি হয়েছে বলে কাকিমা এরকম ভাবে বলছে যে আমি না এরকম বসে সেলাই করছিলাম। তো মানে কাকিমাদের ঘর ফ্ল্যাটের বর্ণনাটা একটু দিই। কাকিমাদের ফ্ল্যাটে এন্ট্রি করলে মানে দরজার থেকে ডান হাতে, ওটা হচ্ছে ওয়েস্ট সাইড অফ দ্য ফ্ল্যাট, ঠিক আছে? একদম দরজা থেকে সোজাসুজি ধাক্কা মারছে একটা বেডরুম, আর দরজা থেকে সদর দরজা থেকে পেছন দিকে ধাক্কা মারছে একটা বেডরুম। তো পেছনেরটা হচ্ছে সাদার্ন সাইডের বেডরুম, নর্দার্ন সাইডের বেডরুম, সামনেরটা হচ্ছে সাদার্ন সাইডের বেডরুম। তার মানে এন্ট্রিটা হচ্ছে তোমার সাউথ ফেসিং এন্ট্রি, ঠিক আছে? এই যে নর্দার্ন সাইডের যে বেডরুমটা, ওটারই ওয়েস্টার্ন সাইডে ওই যে উইন্ডোটা যেটা পড়ে, বেডরুমের বড় উইন্ডোটা, ওটা হচ্ছে ওভারলুক করে হচ্ছে তোমার ওই বাগানওয়ালা বাড়িটা যেটা আমি বলছিলাম, ঠিক আছে? আচ্ছা। হ্যাঁ, তো কাকিমা কি করেছে, ওই জানলাটার দিকে পিঠ দিয়ে, কাকিমার বেডরুমে একটা সেলাই মেশিন ছিল, কাকিমা ওখানে সেলাই করছে। আর ঠিক সেলাই মেশিনটা একদম পাশেই রাখা রয়েছে হচ্ছে তোমার একটা ড্রেসিং টেবিল, ঠিক আছে? ওকে। তো এইটা হচ্ছে সিন। এবার সন্ধ্যেবেলা কাকিমা বসে এরকম করে সেলাই করছে। তো এখনকার দিনে ফ্ল্যাটে হয় না শাটার উইন্ডো, নিশ্চয়ই নোটিস করেছো। তো হ্যাঁ, তো ওই শাটার উইন্ডো একটু হাওয়া লাগলে বা ওই শাটার উইন্ডোর মধ্যে কোনো রকম, বা বাথরুমের দরজা কেউ খুললে শাটার গুলো নড়ে ওঠে। এটা ভ্যাকিউমের জন্য হয়, নোটিস করেছো কিনা আমি জানি না। তোমার যদি অ্যাটাচ ওয়াশরুম হয় ঘরের, যেতে গেলে দেখবে শাটার নড়ে উঠছে। তো ঠিক ওই রকম খটখট খটখট করে শাটার নড়ার বারবার। বাড়িতে কাকিমা একা, কারণ মিমি রুমি দুজনেই, ওরা রুমি তখন কলেজে পড়ে, মিমি তখন একটা জায়গায় চাকরি করে, আর কাকু মানে কাকিমার হাজবেন্ড উনি এক জায়গায় চাকরি করে। তো তিনজনেই বাড়িতে নেই। তো ওরকম খটখট করে আওয়াজ, তো কাকিমা বারবার এদিক ওদিক দেখছে যে আওয়াজটা আসছে কোথা থেকে। এই সাডেনলি যখন কাকিমা নিজের বাঁ দিকে এরকম অবচেতন অবস্থায় তাকিয়েছে, একটা আনকনসিয়াস মাইন্ডে, উনি তাকিয়ে ওই আয়নার মধ্যে দেখছেন লিটারেলি একটা মানে প্রপার একজন মাঝবয়সী লোক, ঠিক আছে? আচ্ছা। একদম হ্যাঁ, মাঝবয়সী লোক, এবং সে রীতিমতন ডিস্টার্ব, মানে অপছন্দ আর কি, তার মুখের এক্সপ্রেশনটা দেখে বোঝা যাচ্ছে। এবং সে একদম ওই জানলাটার সাথে লেগে একদম দাঁড়িয়ে রয়েছে। ওকে। হ্যাঁ, অ্যান্ড দ্য মোস্ট ইন্টারেস্টিং ফ্যাক্ট অ্যাবাউট দ্যাট ফিগার, যে ওনার গলায় মোটা পইতে ছিল, ঠিক আছে? গলায় না কাঁধে? মানে অফকোর্স কাঁধে, মানে কাঁধের আড়াআড়ি যেরকম ভাবে পইতে পড়ে ওরম। তো ওইটা দেখে কাকিমা প্রচন্ড ভাবে ভয় পেয়ে গিয়ে ঘুরেছে। মানে ফেশিয়াল এক্সপ্রেশনটা দেখেই বোঝা যাচ্ছিল যে উনি অসন্তুষ্ট, ঠিক আছে? ওটা দেখে কাকিমা ঘুরেছে। ঘুরে মানে হ্যাটস অফ টু হার কারেজ, আমি হলে হয়তো ঘর থেকে দৌড়ে বেরোতাম। কাকিমা জানলায় গিয়ে শাটারটাকে খুলেছে, এবং ন্যাচারালি ফ্ল্যাটে আজকাল না আনসেটের সিস্টেম সেরকম নেই। তুমি যদি খেয়াল করে দেখবে জানলার উপরে বিট গুলো খুবই সরু হয়, যার জন্য এসিও যখন কেউ লাগায় এরকম ক্ল্যাম্প করে লাগায় এখন। তো একদমই স্পেস নেই, একটা মানুষ যে দাঁড়িয়ে থাকবে তিনতলার উপরে সেই স্পেসটাই নেই। আর যদি দাঁড়িয়ে থাকেও, চোর হোক হোয়াট এভার ইট ইজ, জানলা খোলার মুহূর্তে সে কোথায় পালিয়ে যাবে? মানে কাকিমা জাস্ট ঘুরেছে পেছনে ওইটুকুন। চোর হলে তো দেখা দেবে না, তাই না? হ্যাঁ, আর চোর হলে তো জানলায় দাঁড়িয়ে সে রেগে গিয়ে তাকিয়ে থাকবে না, তাই না? তো এইটা দেখা মাত্র এই কাকিমা যখন জানলাটা খুলে দেখেছে, কাকিমা জানলার শাটার লাগায়নি মনে নেই, কাকিমা উপরে চলে এসেছে। আচ্ছা, এইবার আমি তোমাকে বলছি বাড়ির বর্ণনাটা, পাশের বাড়ির যে বর্ণনাটা। এই যে বাগানটা আমি বললাম, এই বাগানটার একটা কেন্দ্রবিন্দু হচ্ছে একটা মানে বেশ পুরনো একটা বেল গাছ। এবং এই বেল গাছটা 2019 থেকে আমরা ওই ফ্ল্যাটে রয়েছি, এটা 2025। আমি আজ অব্দি বেল গাছটার কোনো ডিসকালারেশন দেখিনি, মানে 12 মাস একদম কচি কচি ছোট ছোট বেলপাতা, সুন্দর বেল গাছ, ঠিক আছে? আচ্ছা। এবং ওইটা একদম সেন্টার অফ দ্য গার্ডেন, এবং ওর চারিপাশে আরো বেশ অনেক রকমের গাছ, তার মধ্যে স্পেসিফিক 4টে গাছ অ্যাভেলেবেল আছে যেটা আমার এক্স্যাক্টলি জানা নেই। বাট আমাকে একজন বিশেষজ্ঞ বলেছেন যে তথাকথিত ভাবে এটাকে পঞ্চবটী বলা যেতে পারে,
আচ্ছা। বিকজ 5টা স্পেসিফিক রিলিজিয়াস মাহাত্ম্যওয়ালা গাছ ওই বাগানে প্রেজেন্ট, যার কেন্দ্রবিন্দু হচ্ছে বেল গাছটি। আচ্ছা। এবং ডেসক্রিপশন শুনে হয়তো বুঝতে পেরেছো আমি কোন এন্টিটির কথা বলছি, যার অবস্থান ওই বেল গাছে আছে। বুঝতে পারছি। এবং ইট ইজ নট নেগেটিভ, ইট ইজ নট নেগেটিভ। কেন নয় নেগেটিভ নয় সেটা এবার আমি বলছি। কাকিমা এবার এক এক করে বলা শুরু করলো ঘটনা। কি ঘটনা? বেল গাছটা প্রায় আমাদের 4 তলা অব্দি ওই হাইট গাছটা, ঠিক আছে? এবং ওটা যেহেতু ওই ওয়েস্টার্ন সাইড অফ দ্য ফ্ল্যাট, তো আমাদের ওই বিল্ডিং এর ওয়েস্টার্ন সাইডে যে ফ্ল্যাট গুলো রয়েছে তাদের বেডরুমের যে জানলাগুলো থেকে ওই প্রত্যেকটা বেল গাছটা অ্যাক্সেস করা যায়, ঠিক আছে? তার পর পাতা, বেল, ডাল সবটাই অ্যাক্সেস করা যায়। এবার আমরা জানি আমাদের শাস্ত্রে তুলসী পাতা চয়ন করার যেমন মন্ত্র হয়, বেল পাতা চয়ন করারও মন্ত্র হয়, ঠিক আছে? এবং এটা কথিত আছে যে বেল গাছের থেকে পারমিশন নিয়ে তার ফুল পাতা ছিঁড়তে হয় পুজোর পারপাসেও যদি আমরা ইউজ করি। তাহলে ওই মেয়েটি কি করতো, ছোট মেয়েটি, রুমির কথা বলছি, ওরকম ফোনে কথা বলছে, তখন একটা প্রেম করতো। তো ফোনে কথা বলতে বলতে এমনি ক্যাজুয়ালি হাত বাড়িয়ে পাতা ছিঁড়ে নিল, এই নখ খেতে খেতে এরকম করে ওদিকে থুতু ফেলে দিল। তারপরে চুল আছড়ে, অনেক মেয়েদের চুল তো হেয়ার ফল হয় না, তো চিরুনি থেকে চুলগুলো এরকম গিট পাকে ওই দিকটা ফেলে দিল। আর ওয়ান থিং উই নো অ্যাবাউট দিস কাইন্ড অফ এন্টিটিজ, ওনারা প্রচন্ড হাইজিন প্রিয় হয়, পরিষ্কার পরিচ্ছন্ন সাত্বিক এনভায়রনমেন্ট। আমরা ইনফ্যাক্ট ওই বাড়ির ওনারকেও প্রচন্ড প্রচন্ড, কারণ এনারা কোনো দেশে নিম্নমানের এন্টিটি নয় একদমই। এবং আমরা ওই বাড়ির ওনারকেও দেখেছি সবসময় ঝাড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন জল দিয়ে ধুয়ে বাগানটাকে রাখে। আমাদের নিজেদের এটা দেখা। ইনফ্যাক্ট প্রত্যেক কালী পুজোয় যেদিন নরক চতুর্থী হয় সেদিন আমি নিজে বড় সাইজের একটা প্রদীপ আমি ছাদের ওপর গিয়ে ওই সাইডে বেল গাছটাকে উৎসর্গ করে এখনো দিই, টিল ডেট 2025, এত বছর হয়ে গেল আমরা ফ্ল্যাটে রয়েছি, আমি এখনো দিই। কারণ দ্য মোমেন্ট আমাকে আমার আচার্য বলেছেন যে বাবু এখানে এরকম আছে, তো আমি এটা মেনটেন করি, সবসময় এটা মেনটেন করি। তো যেটা ওরা করেনি, রাইট? তো তখন আমার মা বলে ঠিক আছে তুমি শান্ত হও, আমি তোমাকে কথা দিচ্ছি এরপরে এটা হবে না। তুমি যেটা করবে সেটা হচ্ছে ক্ষমা চাইবে, ক্ষমা চেয়ে তুমি বলবে যে এই ঘটনার পুনরাবৃত্তি কোনোদিন ঘটবে না, তো দেখবে তুমি এরপরে সেফ থাকবে। তো সেদিন তো কাকিমা প্রচন্ড ভয় পেয়ে যায়, ভয় পেয়ে গিয়ে যথারীতিভাবে ঘরে গিয়ে ওনার মেয়েরা আসে, তখন মেয়েদেরকে ফোন করে বলে আমি ওপরে কাকিমার ঘরে, আমার মায়ের কথা বলে আমি ওনার ঘরে রয়েছি, তোরা আয় ওপরে আয়। তো তারপরে ওপরে এসে মা কি হয়েছে বলো, মনে যথারীতিভাবে ঘরে নিয়ে যাওয়া হয় আল্লাহ। তো যাই হোক, তার বেশ কিছুদিন পর এরকম কেটে যায়। তখন একদিন কে এসছে সকালবেলা আমাদের বাড়িতে, এসে বলছে দিদি সত্যিই হয়নি, আমার মাকে বলছে কাকিমা যে দিদি সত্যি আমি আর এরকম হয়নি, খুব অন্যায় হয়ে গেছে, বুঝতে পারিনি আসলে। তো তখন আমার মা বললেন যে এরকম একটি এন্টিটি আমার বাবার মামা বাড়ি, আমার মায়ের মামা শ্বশুরের বাড়ি হাওড়াতে, ওখানে এরকম একটি এন্টিটি আছেন। এবং বাবার যে মেসোমশাই ছিলেন, মেসোমশাই আজকে বেঁচে নেই, আমার দাদু হয় সম্পর্কে, তিনি নাকি নিয়মিত সন্ধ্যা দেওয়ার সময় ঠাকুরকে ধূপবাতি দেখিয়ে ওই যে ঠাকুর ঘরের বারান্দাটার শেষ প্রান্তে উনি থাকতেন, উনি ঠাকুর ঘরের বারান্দায় বেরিয়ে শেষ প্রান্তে গিয়ে তাকে ওরম ভাবে আরতি দেখিয়ে আবার উনি রিটার্ন আসতেন। ভদ্রলোক এতটা সাত্বিক ভদ্রলোক ছিলেন যে উনি এরকম এন্টিটির সাথে ফেস টু ফেস আর কি ওনাকে ফেস করতেন এভরিডে। তো তখন আমার মা বলছে যে আমি এরকম শুনেছি ওনার ব্যাপারে, যার জন্য আমি তোমাকে বলতে পেরেছি যে ওনাদের নেচারটা কি এক্স্যাক্টলি। ওনাদের যদি ডিস্টার্ব না করো, দে আর দ্য মোস্ট বেনিফিশিয়াল কাইন্ড অফ এন্টিটি দ্যাট ক্যান স্টে ইন ইয়োর হাউস। এবং ওনাকে যদি ডিস্টার্ব করে দেয়, এতটা ইগোইস্টিক হয় ওনারা যে ওনারা ম্যালেভোলেন্ট হয়ে যায়। তোমার আচরণে ওনারা ম্যালেভোলেন্ট হয়ে যায়, এরকম একটা ব্যাপার। তো এটা আমার মা কাকিমাকে বলার পরে কাকিমা এবার শুরু করলো দ্য অরিজিনাল ইনসিডেন্ট, যেটা আমি তোমার সাথে এখন শেয়ার বলছে। জানো দিদি আমি কেন এরকম, আমার মাকে বলছে কেন এরকম ভয় পাই, মা বলছে কেন। তো আচ্ছা, এখানে আমি একটা জিনিস বলে রাখি, কেন বলছি আগে এটাও একটা ইন্টারেস্টিং পয়েন্ট। আমরা যখন ফ্ল্যাটে ঢুকি 2019-এ, তার আগে আমরা 4 মাস মতন একটা বাড়িতে ভাড়া ছিলাম, ঠিক আছে? ফ্ল্যাটের সামনে একটা বাড়িতে ভাড়া ছিলাম, কারণ তুমি জানো ফ্ল্যাটে ঢোকার আগে ফ্ল্যাটের কিছু কাজ থাকে, তাই পেইন্টিং, ফার্নিচারের কাজ, এটা ওটা। তো সিমিলারলি আমাদের ওই ফার্নিচারের কাজ রেজিস্ট্রি হয়ে যাওয়ার পর, হ্যান্ড ওভার হয়ে যাওয়ার পর, আমার পৈতৃক বাড়ি সোদপুর, আমরা সোদপুরে কিছুদিন ছিলাম। তারপরে আবার ব্যারাকপুরে যখন ফ্ল্যাট কেনা হয় তখন 3-4 মাস আমরা একটা বাড়িতে ভাড়া ছিলাম ফ্ল্যাটের কাজ দেখার জন্য।
তো যাই হোক, ওই বাড়িটাতে আমরা ভাড়া তো ছিলাম। থাকার পরে এবার এটা কেন মেনশন করতে, তার আগে আমরা একটা বাড়ি দেখেছিলাম, সে বাড়িটা আমরা কোনো কারণবশত পাইনি। ঠিক আছে, যথারীতিভাবে আমরা এই বাড়িটাতে শিফট হয়ে 3-4 মাস ভাড়া থেকে তারপর যখন ফ্ল্যাটের সব কাজ কমপ্লিট হয়েছে আমরা ফ্ল্যাটে শিফট হয়ে যাই। এবার কেন এই ঘটনাটা বললাম এটা এন্ডে বুঝতে পারবে। তো কাকিমা এইভাবে শুরু করে যে, আমরা জানো তো দিদি, এই ফ্ল্যাটে আসার আগে আমরা একটা বাড়িতে ভাড়া থাকতাম। আমাদের ব্যারাকপুরে একটা খুব প্রসিদ্ধ একটা দোকান, ফার্নিচারের দোকান। ফার্নিচার শুধু না, মানে অনেকগুলো ব্যবসা ওনাদের, গিফট শপ আছে, এটা আছে ওটা আছে, খুব প্রসিদ্ধ দোকান। তো ওই ভদ্রলোকের 2-3টে বাড়ি আছে। ঠিক আছে, একটা অফকোর্স ওনার বাসস্থান যেখানে উনি নিজে থাকেন, আর 1-2টো বাড়ি যে আছে উনি না ফ্ল্যাট সিস্টেমে বিল্ডিং গুলোকে বানিয়েছেন, মানে প্রপার দেখে মনে করে ফ্ল্যাট। ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি ভাড়া, পুরো বিল্ডিংটাই টপ টু বটম ভাড়া দেওয়া, 2টো বিল্ডিংই। ঠিক আছে, তো আমাদের ব্যারাকপুরের এখানে একটা খুব বড় মাঠ আছে, নিশ্চয়ই তুমি মানে ব্যারাকপুরের সরস্বতী পুজো হতো এককালে, আনন্দপুরীর মাঠ, সে বিরাট মেলা হতো 2টো মাঠ জুড়ে। এখন পার্টি পলিটিক্স এর জন্য পুরো সব বন্ধ হয়ে গেছে। তো একটা মাঠে যেহেতু লোকজন হাঁটতে আসে, মিলিটারি প্র্যাকটিস হয়, ফুটবল খেলে, টাইকওয়ান্ডো ক্লাসেস হয়, তো ওই মাঠটা একটু পরিষ্কার আছে। আর একটা রাস্তার এপাশের যে মাঠটা, মাঝখান দিয়ে সেন্ট্রাল রোড গেছে, মানে ব্যারাকপুরের মেন সেন্ট্রাল রোড যেটা, সেটা ওই 2টো মাঠের মাঝখান দিয়ে গেছে। তো মাঠের রাস্তার বাঁ হাতের মাঠটা পরিষ্কার পরিচ্ছন্ন, রাস্তার ডান হাতের মাঠটা পুরো একদম হোগলার জঙ্গল হয়ে, মানে শিয়াল ফিয়াল বেরোয় এরকম হয়ে গেছে সিচুয়েশন। ঠিক ওই মাঠটার পেছন দিকে এই বাড়িটার অবস্থান। ঠিক আছে, আমি যে বাড়িটার ব্যাপারে এখন বলি। আচ্ছা। হ্যালো, হ্যাঁ। তো এবার ওই বাড়িটা কাকিমারা প্রথমে বাড়িটাতে শিফট করে। ঠিক আছে, শিফট করার পর বাড়িটা পছন্দ হওয়ার অনেকগুলো কারণ। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ওই যে বললাম একদম মাঠের পেছনে, তো ওটা হচ্ছে মিলিটারি ল্যান্ড, ক্যান্টনমেন্ট, মানে ক্যান্টনমেন্ট আন্ডারটেকেন আর কি। তো ও জমি জীবনও ভরাট হবে না। তো সুতরাং তুমি লাইফ টাইম একটা ওপেন ভিউ পাবে, যার মধ্যে হাওয়া বাতাস সবসময় খেলছে, রোদ খুব সুন্দর। আচ্ছা, আর একটা হচ্ছে কাকিমারা, যেহেতু বললাম নিশ্চয়ই নোটিস করেছে যে ওদের একটা কুকুর ছিল, ছোট্ট স্পিচ ছিল, তো ওরা একটু কুকুর ডগ লাভার। ওই পাড়াটায় ভর্তি কুকুর, তো মানে তুমি 10 টাকার পার্লেজি বিস্কুট খাওয়াও, তোমার জেড লেভেল সিকিউরিটি গ্যারেন্টি, এরকম একটা ব্যাপার। প্রচুর কুকুর, এটা একটা পছন্দ হওয়ার কারণ। আর একটা পছন্দ হওয়ার কারণ হচ্ছে দ্য লোক্যালিটি, মানে একদম পাড়ার মধ্যে অনেকগুলো বাড়ির মাঝখানে ওই বিল্ডিংটা, তো যার জন্য এই 3টে কারণ। আর ইট ইজ ভেরি নিয়ার টু দ্য রেলওয়ে স্টেশন, ব্যারাকপুর রেলওয়ে স্টেশন, 1 নম্বর প্ল্যাটফর্ম যেটা হনুমান মন্দির, ইট ইজ ভেরি নিয়ার টু দ্যাট। তো যার জন্য এই কটা কারণের জন্য ওদের বাড়িটা খুব পছন্দ হয়, এবং ভীষণ স্পেশিয়াস একটা বাড়ি। ঠিক আছে, আমি তোমাকে একদম এক্সাক্ট ডিটেলস বলছি বাড়িটা। তো মানে একটা বড় 2খানা বারান্দা, একটা ফ্রন্ট বারান্দা, একটা হচ্ছে ওই মাঠ ফেসিং বারান্দা, 2খানা বড় বড় বেডরুম, তারপরে 2টো বেডরুমের মাঝখান থেকে একটা এরকম ছোট স্টাডি টাইপের বার করা, ওটাও খুব সুন্দর। ঠিক আছে, একটা কিচেন রয়েছে, একটা বড় ডাইনিং রয়েছে। তো এবার এটা অনেকের মনে হতে পারে যে এত ডিটেলসে বাড়ির কথা কেন বলছে, সেটা আমি অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি আমি বলছি। খুবই সুন্দর। বেসিক্যালি একটা মানুষ, একটা ফ্যামিলি যখন বাড়ি খুঁজতে যায়, তো তাদের যে ক্রাইটেরিয়া থাকে, প্রত্যেকটা ক্রাইটেরিয়া ম্যাচ করার মতন একটা বাড়ি। তো যথারীতিভাবে কাকিমাদের পছন্দ হয়, কাকিমারা শিফট করে যায়, শিফট করে গিয়ে কাকিমার ওখানে থাকতে শুরু করে। এইবার যেটা হয়, যখন একটা জিনিস দেখে খুব পছন্দ হয় আমাদের, আমরা পারিপার্শ্বিক জিনিসগুলোকে না ইগনোর করি, রাইট? যে ও ঠিক আছে, হচ্ছে হোক, অসুবিধা নেই। তো সিমিলার সিচুয়েশন হয় কাকিমাদের সাথেও। বাট কাকিমার যে ছোট মেয়ে, ও কিছু কিছু জিনিস নোটিস করতো, যেমন সারা বাড়ির দেওয়ালে জায়গায় জায়গায় পেরেক ঠোকা। তো ও বলতো, দেখো মা সারা জায়গায় এরকম এরকম, মানে কাকিমাকে বলতো, দেখো মা সারা জায়গায় এরকম পেরেক ঠোকা, উইয়ার্ড না? তো কাকিমা বলতো যে হ্যাঁ, আগে যারা ছিল তারা হয়তো কিছু ঝুলিয়ে ফুলিয়ে রাখতো। তো বলছে এইরকম এত কে ঝুলিয়ে রাখে, যে এখানে ওটা এখানে ওটা এরকম এত জায়গায় পেরেক ঠুকে রেখেছে। তো আগেন ওই যে যা বললাম, খুব বাড়ি পছন্দ হয়েছে, ছাড় না, বাদ দে, ছাড়, আমাদের কি রং ঠং তো করে দিয়েছে ওনার, ভালো কথা, ওনার রং করে দিয়েছে। আচ্ছা, ওনার যখন বাড়ি ওনাদেরকে দিয়েছিলেন তখন কিন্তু কিছু বলে দেননি অ্যাজ সাচ, যে এটা করবেন না সেটা করবেন না। তো যাই হোক, যথারীতিভাবে ওইখানে ওরা ওরকম গেছে। যাওয়ার পরে এবার আস্তে আস্তে কিছু কিছু জিনিস আনরাভেল হতে শুরু করে। কেমন কিছু কিছু জিনিস? যা বললাম আমি, মিনি এক জায়গায় চাকরি করতো, কাকুও চাকরি করতো, রুমি তখন পড়াশোনা করছে, কলেজে পড়ছে। তোরা 3জন বেরিয়ে যেত, কাকিমা বাড়িতে একা থাকতেন, রাইট? এবার কাকিমা হয়তো রান্না করছেন, ঠিক আছে, রান্না করতে করতে কাকিমা দেখছে
মানে কাকিমার ফিল হচ্ছে যে শি ইজ নট অ্যালোন। ঠিক আছে, এবার মনে করো রান্নাঘরে কেউ একটা মানুষ রয়েছে, এবার রান্নাঘরের ঠিক পেছনেই লিভিং এরিয়া বা বেডরুম, এখানে যদি কেউ নড়াচড়া করে, এটা তো রান্নাঘরে দাঁড়িয়ে একটা সিক্স সেন্স কাজ করে, তাই না? যে কেউ একটা রয়েছে, কারোর একটা মুভমেন্ট ফিল করতে পারছি আমি। তো কাকিমার ওরকম ফিল হতো যে মানে কেউ একটা রয়েছে বা কেউ একটা নড়াচড়া করছে। বা সিমেন্টের মেঝের উপরে কেউ যদি একটু তাড়াতাড়ি ব্রিস্ক ভাবে একটু হেঁটে চলে যায়, তো তার যে একটা পা ঘষে যাওয়ার ব্যাপার, যেটা চিকচিক করে একটা পা ঘষে যাওয়া, তো ওই ওই একটা সাউন্ড হচ্ছে। বা কাকিমা হয়তো বেডরুমে যাচ্ছে, কড়াই ঢাকা দিয়ে এসেছিল, কড়াইয়ের ঢাকা ঢাস করে নিজে নিজে খুলে পড়ে গেল। তো কাকিমা এই জিনিসগুলো ফেস করতে শুরু করে স্লোলি স্লোলি। তো এবার এইগুলো ফেস করতে করতে কাকিমার একটু কোথাও না কোথাও গিয়ে মনে হয় যে কি রে বাবা, এরকম সাউন্ড হচ্ছে কেন বা এরকম ফিল হচ্ছে কেন। তো তখন কাকিমা কি করতো যে দেখতে যাচ্ছে, দেখতে গিয়ে দেখছে কেউ নেই। বা কাকিমা হয়তো এই ঘরে চাদর ভাঁজ করছে, পাশের ঘরে মনে হচ্ছে যেন কেউ ফিস ফিস করে কথা বলছে। তো এই ফিলিং গুলো কাকিমার হতে শুরু করলো। তো কাকিমা স্লোলি কি করতো, মানে একদম সকালবেলা যখন সবাই কাজে বেরোতো, তখন ওদের লাঞ্চ প্যাক করে দেওয়া, সবকিছু করে দেওয়া, করে টোরে দিয়ে জাস্ট কাকিমা কি করতো, নিজের খাবার টাবার নিয়ে বারান্দায় বেরিয়ে আসতো। বারান্দায় বেরিয়ে এসে ঠিক সামনের দিকে একটা বয়স্ক ভদ্রমহিলার বাড়ি ছিল। ওই বয়স্ক ভদ্রমহিলাও সারাদিন, উনিও একা, উনি বারান্দায় বসে বসে এরকম হাত পাখা দিয়ে হাওয়া করতেন আর কাকিমার সাথে গল্প করতেন। দিয়ে ওই কাকিমারও ওনার সাথে গল্প করে করে সময় কেটে যেত। দুপুর হয়ে গেলে তো তখন রুমিও বাড়ি চলে আসতো, মিমিও আর একটু বিকেলের দিকে বাড়ি চলে আসতো, সন্ধে হলে কাকু বাড়ি চলে আসতো। তারপর ওরা সবাই মিলে ঘরের ভিতর ঢুকতো। তো অনেকবার জিজ্ঞেস করেছে যে মা তুমি এরকম করো কেন, বারান্দায় বসে থাকো কেন? বলছে আমার ঘরে ভাল লাগে না, ঘরে ভাল লাগে না, ঘরে ভাল লাগে না। কি ভাল লাগে না সেটা আর বলছে না, যে যদি মেয়েরা ভয় পায় বা কিছু। আচ্ছা ফাইন। এবার অদ্ভুত একটা জিনিস হচ্ছে, ওই বাড়ির প্রত্যেকটা মেম্বার কিছু না কিছু ভাবে ডিস্টারবেন্স ফিল করছে, কিন্তু কেউ কোনোদিন বলতো না যে কে কিভাবে ডিস্টারবেন্স ফিল করছে। সবাই নিজের মতন অনুভব করছে, ওরে নিজেদের মধ্যে রেখে দিত ঘটনাগুলোকে। যেমন ফর এক্সাম্পল রুমি, মানে যে ছোট মেয়েটা বললাম না, তখন একটা প্রেম করছে রুমি, তখন নতুন নতুন কলেজে একটা নতুন নতুন প্রেম প্রেম ব্যাপার। তো ও কি করতো, রাত্রিবেলা সবাই ঘুমিয়ে পড়ার পর না ওই বারান্দায় গিয়ে একটু কথা বলতো। ওর মনে হতো যে বারান্দার কর্নার থেকে দাঁড়িয়ে ওকে কেউ দেখছে। বা বাথরুমে স্নান করতে গেছে, ওর মনে হতো কেউ ওকে দেখছে। তারপরে মিমি, যে বড় মেয়েটা, ও মনে হতো শুয়ে রয়েছে, ওকে হয়তো কেউ অন্য জায়গা থেকে দেখছে। ঠিক আছে, তো এই জিনিসগুলো না ওরা ফেস করতো প্রচন্ড পরিমাণে। ওরা সবকটা মানে ওরা বোনেরা, দুই বোন, কাকিমা, ওরা সবাই ফেস করতো। তো একমাত্র কাকুই হচ্ছে বাড়িতে যে হয়তো কোনোদিন ভয় পেয়েছে বা পাইনি, উই ডোন্ট নো, বাট কাকু একমাত্র ওরকম কোনো ফিলিং হয়নি। মূলত হয়তো মেয়েদের প্রতি অ্যাটাচড ছিল এন্টিটিটা। তো এরকম হতে হতে কি হয়, চেরি অন দ্য কেক, একদিনকে কি হয়েছে, রুমি যে ছোট বোনটা, ও বাথরুমে স্নান করতে গেছে। স্নান করতে গিয়ে ও মানে মানে টয়লেটের উপর বসে আছে। এবার একটা হয় কি, শাওয়ারের মধ্যে দেখবে যে অতিরিক্ত জলটা যেটা অ্যাকুমুলেট হয়ে থাকে, ওটা মাঝে মাঝে নিজে নিজে পড়ে যায় ছেঁচা ছেঁচা করে। তো এটা 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 কমন প্রবলেম সবার বাথরুমে। তো ওরম একটা ড্রিপিং স্টার্ট হয়েছে কল থেকে। তো ও আর অত টাকা করেনি। এবার ওই ড্রিপিংটা বাড়তে 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 পুরো শাওয়ার দিয়ে প্রপার যেমন জল পড়ে ওরকম ঝরঝর করে জল পড়তে শুরু করে দিয়েছে। তো ওর এবার একটু ব্যাপারটা ফিশি লাগে। ও টয়লেট থেকে বসে এরকম হাত বাড়িয়ে কোনোভাবে মানে কলটাকে বন্ধ করে দেয়। বন্ধ যখন ও কলটাকে করতে গেছে, শাওয়ার থেকে ফুটন্ত গরম জল ওর হাতের উপর পড়ে গেছে। আচ্ছা, হাত দিয়ে কাঁধ দিয়ে পড়ে গেছে। আর ও চিৎকার করে বাথরুম থেকে বেরিয়ে এসছে। বেরিয়ে আসার পর তারপরে এবার মানে বুঝতে পারছো, টয়লেটে বসেছিল একটা গরম জল যদি কারোর হাতে পড়ে, ঠিক আছে, আর ফুটন্ত, মানে মনে হচ্ছে হয়ে গেছে প্রায়। দিয়ে ও ওই অবস্থায় ছিটকে বাথরুম থেকে চিৎকার করে বাইরে বেরিয়ে এসছে। বেরিয়ে এসে ওর মাকে ডাকছে। ওর মা বলছে কি হয়েছে, বলছে মা এরকম এরকম হয়েছে, মা আমি সরি, আমার ভিতরটা ফ্লাশ করতে এরকম ইয়ে হয়ে রয়েছে, তুমি একটু প্লিজ। বলছে তুই ওসব বাদ দিয়ে তুই আগে বল কি হলো। বলছে মা, বলছে শাওয়ার থেকে কি করে গরম জল পড়বে, কারণ এখন মডার্ন অ্যামেনিটিজ হয়েছে, মিক্সার টিক্সার পাওয়া যায়, ওসব অটোমেটিক, যেটা মানে একটা পার্টিকুলার অ্যাঙ্গেলে অ্যাডজাস্ট করে দিলে মিক্সড জল পড়ে। বাট ওই শাওয়ারটা ওরকম না, এটা নর্মাল শাওয়ার, মানে নিচে একটা কল আছে, কল থেকে গরম জল বেরোয়, সেটাকে বালতিতে মিক্স করে স্নান করতে হবে, এরকম একটা ব্যাপার।
বলছে শাওয়ার থেকে কি করে গরম জল? বলছে সত্যি বলছি মা, তুমি দেখো। কাকিমা গিয়ে দেখছে শাওয়ার থেকে ঠান্ডা জল পড়ছে, অথচ লিটারালি রুমির হাত পুড়ে গেছে, হাত দিয়ে কাঁধ দিয়ে লিটারালি লাল হয়ে পুড়ে গেছে গরম জলে। তো এই ব্যাপারটা খুব ফিশি লাগে। এবার একদিন ওরকম হয়েছে, ও বাথরুমে গেছে, তো জিনিসটা এরপরে বেশ কয়েকদিন কিছু আর হয় না, মানে হয় অফকোর্স ওই ফিসফিসানি অ্যান্ড অল দ্যাট, বাট এরকম মারাত্মক কিছু হয় না। অনেকটা দিন চলে যাওয়ার পরে সাডেনলি আবার ওই একদিনকে কি হয়েছে, বাথরুমে ওরকম করছে, মানে শাওয়ারটা বন্ধ করে গায়ে সাবান মারছে, হঠাৎ করে ঝরঝর করে শাওয়ার থেকে জল পড়তে শুরু করে দিয়েছে, পুরো একদম চুল ফুল দিয়ে জল। তো আবার ওরকম, এবার কলটাকে যখন ওইরকম ভাবে ধরতে গেছে তখন দেখছে কলটা অটোমেটিক্যালি ওর হাতের মধ্যে পেঁচাচ্ছে, টুইস্ট হচ্ছে। মানে ইউ জাস্ট ইমাজিন ইউ আর হোল্ডিং দ্য ট্যাপ এবং তুমি ফিল করতে পারছো ট্যাপটা তোমার হাতের মধ্যেই আনলক বা লক হয়ে যাচ্ছে। এটা খুবই উইয়ার্ড একটা সেন্সেশন, কিন্তু মানে উইয়ার্ড, মানে খুব উইয়ার্ড। তুমি ভাবো দেয়ার ইজ নো ওয়ান ইন দ্য ওয়াশরুম অ্যালং উইথ ইউ, তুমি একা, এবং তুমি কলটা, মানে আমি হয়তো হাসছি এটা বলতে গেলে, বাট যার সাথে হয়েছে তার ফিলিংটা কি হয়েছে। ও কলটা ধরেছে বাট কলটা নিজে নিজে এরকম আনস্ক্রু হয়ে যাচ্ছে ওর হাতের মধ্যে, ঘুরে যাচ্ছে। তো ও ওটা ফিল করতে পেরে ওরকম সাবান ফাবান লাগানো অবস্থায় বাথরুম থেকে সে র্যান আউট। তো আবার ওর মাকে ডাকে, তখন ওর মাকে এবার ও বাধ্য হয়ে বলছে, মা আমি থাকবো না এই বাড়িতে, তুমি প্লিজ কিছু করো, আমি মারাত্মক ভয় পাচ্ছি, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না আমি কিভাবে আমার সেন্সেশন হয় যে কেউ আমাকে দেখছে, আমি বলে বোঝাতে পারবো না। এটা যখন এবার এরকম জোর দিয়ে বলেছে তখন কাকিমা বলছে যে মানে ঠিক আছে তুই যখন বললি তাহলে আমিও বলি, আমি কেন বারান্দায় গিয়ে বসে থাকি, কারণ আমার সবসময় মনে হয় কেউ আমাকে দেখছে, আমি রান্না করছি, আমি আই ক্যান ফিল যে কেউ ঘাড়ে নিঃশ্বাস ফেলছে, হ্যাঁ, বা আমি লিভিং রুমে কিছু করছি বা আমি বেডরুমে গিয়ে চাদর ভাঁজ করছি বা কিছু করছি, আমি লিটারালি ফিল করতে পারি কারোর প্রেজেন্স ওই ঘরের মধ্যে বা পাশের ঘরের মধ্যে। এবার ফ্ল্যাট বা কমার্শিয়াল লেভেলে যে বাড়িগুলো বানানো হয় সেগুলোতে কি হয় দেখবে, মানে জয়নিং ওয়াল গুলো খুব পাতলা পাতলা হয়, 6 ইঞ্চি 5 ইঞ্চির গাঁথনিতে মাঝখানে মানে সেপারেশন ওয়াল গুলো করে দেয়, ঠিক আছে। বাইরের ওয়াল গুলো হয়তো একটু মোটা হয়, ভেতরের দেওয়াল গুলো খুবই পাতলা হয়। তো পাশের ঘরে কোনো একটা অ্যাক্টিভিটি হলে এই পাশের ঘর থেকে ইজিলি বোঝা যায় কোনো রকম প্রবলেম ছাড়া। তো কাকিমা বলছে আমি লিটারালি ফিল করতে পারি, যার জন্য আমি বাইরে গিয়ে বসে থাকি কমন করিডোর প্যাসেজটাতে, যাতে করে ফ্ল্যাটের লোকজন আসা যাওয়া করে, সামনে ওই ভদ্রমহিলাকে আমি দেখতে পাই বারান্দা থেকে, আমি ওনাদের সাথে কথা বলি, আমি ভালো থাকি। ঘরে ঢুকলে মনে হয় আমাকে ঘর গিলে খাচ্ছে। তো এবার ওরা মা আমি কোনো রকম একটু জবুথবু হয়েছিল। তো তারপরে যখন মিনি ঢুকেছে রাত্রিবেলা, তো তখন মিমিকেও বলেছে এরকম, জানিস মিমি এরকম এরকম ঘটনা হয়েছে। তো তখন মিমি বলছে যে মা আমিও এরকম ফেস করেছি। তো মিমি কি ফেস করেছে, ফিসফিসানি অ্যান্ড অল দ্যাট, দ্য ফিলিং অফ বিং ওয়াচড আর কি, এগুলো তো রয়েছে, যে কেউ মনে হচ্ছে দেখছে, ফিসফিস করে কথা শুনতে পাচ্ছে। একদিন রাত্রেবেলা ওরা 2 বোন এক ঘরে ঘুমোতো, তো ওরা 2 বোন এক ঘরে ঘুমোতো আর কাকু কাকিমা আর এক ঘরে ঘুমোতো। তো মিমি রুমিকে বলেছে যে বোন ফোনটা চার্জ নেই, জানে একটু চার্জ দিয়ে আয় না। তো ওদের একটা বড় চার্জিং পয়েন্ট ছিল লিভিং রুমে, যেখানে ওরা ফ্রিজ রাখতো, মানে ফ্রিজের ঠিক ওপরটাতে প্লাগ পয়েন্টস গুলো, ওখানে ফোন টোন চার্জে দিয়ে ফ্রিজের ওপর রেখে দিত রাত্রিবেলা, ঠিক আছে। তো পরের দিন সকালবেলা গিয়ে যে যার মতন ফোন খুলে নিয়ে কাজে বেরিয়ে যেত বা কিছু। বলছে আমি পারবো না, তুই যা। তো যা হয় 2 বোনের খুনসুটি, ওরা এরকম করতে 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 তখন মিমি বলছে ঠিক আছে তোকে যেতে হবে না, যা বলে রাগ দেখিয়ে মিমি এরকম করে উঠেছে বাইরে যাবে বলে। সোজা যখন ও লিভিং রুমে চোখ পড়েছে, ও দেখতে পাচ্ছে লিভিং রুমে একটা সিলুয়েট, একটা অবয়ব রয়েছে, এবং সেই অবয়বটি পুরুষ অবয়ব। আচ্ছা, এবার যথারীতি ভাবে তুমি তোমার মা বাবার সাথে যখন অনেক বছর একটা জায়গায় থাকবে, তুমি জানবে তোমার মা বাবার অবয়ব কেমন, তাই না? তো ও বলছে যে আমি স্পষ্ট বুঝতে পারছি যে অবয়বটা আমার বাড়ির কারুর নয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে ও বলছে যে আমার এটা মনে হলো, তাহলে কি বাড়িতে চোর ঢুকলো? চোর ঢুকলে এরকম হ্যাবলার মতন দাঁড়িয়ে থাকবে কেন, চোরটা চোখের সামনে এসে? তো অনেকক্ষণ ধরে ও ফিগার আউট করার চেষ্টা করছে, করতে করতে অবয়বটি একদম শান্তভাবে ওখান থেকে সরে গেল। এটাতে মিমি, আর মানে আমি লিটারালি বলছি আমার গুজবাম্পস দিচ্ছে এখন। তো এটা দেখে মিমি আর একটু ভয় পেয়েছে, ভয় পেয়ে ভাবছে উঠবে, আবার ফোনে চার্জও নেই, না উঠে উপায়ও নেই। তো ও গেছে সাহস করে, ঠিক আছে, সাহস করে গিয়ে
ফোনের টর্চটা জাস্ট অন করে ও লিভিং রুমে বেরিয়েছে এদিক ওদিক তাকাতে তাকাতে। তো ও দেখছে ওর মা বাবার ঘরে মা বাবা ঘুমোচ্ছে যথারীতি ভাবে। ও বেরিয়ে ফ্রিজ অব্দি গেছে, গিয়ে প্লাগ পয়েন্টে চার্জারটা প্লাগ ইন করে যখন ফ্ল্যাশটা নেবাতে যাবে তখন ঠিক দেখছো ওই ফ্ল্যাশের একটা আবছা মানে এরকম একটা ঝলকা টাইপের আলো, মানে জাস্ট ফ্ল্যাশটা অন করে এরকম করে ফোনটাকে ফ্ল্যাট করে রেখেছে। রাখলে কি হয়, একটা এরকম একটা আলো আচমকা এসে আবার অন্ধকার হয়ে যায় না, ও তাতে ক্লিয়ারলি দেখতে পেল ফ্রিজের ওপারে ওই এন্টিটিটা। ঠিক আছে, মানে ও নিজেও এখন বর্ণনাটা দিতে পারে না, খুবই উইয়ার্ড একটা ফিলিং। আচ্ছা, অ্যান্ড ইট ওয়াজ অ্যান্ড মানে ও যেটা ওই ফ্ল্যাশ অফ দ্য মোমেন্ট ও যেটা দেখেছে সেটা হচ্ছে দুটো একত্রে বেরিয়ে আসা দুটো চোখ। আচ্ছা, তো এখনো বলে যে আমার এটা আমার মনের মধ্যে গেঁথে থাকবে, আমি কোনোদিন ভুলতে পারবো না। দুটো চোখ, ও যে ওই যে মানে ফোনটা রেখেছে ওই ফ্ল্যাশ অফ দ্য মোমেন্টে দুটো চোখ, ফোনটা রাখা মাত্র একটা গ্রাউল এরকম টাইপের, মানে একটা উঠেছে তাই তো, একদম গর্জন টাইপের, মানে একটা রাগ। যদি যাবি, মানে আমরা বলি না যে কেউ যদি খুব ইরিটেট করছে চোখের সামনে তাকে বলি না এই তুই যাবি এখান থেকে, মানে এবার ওরম একটা, বাট ইন আ ভেরি ভায়োলেন্ট ম্যানার, যে তুই চলে যা জাস্ট এখান থেকে। তো ও ফোন ফেলে দিয়ে ওখানে চলে এসে কোনো রকম বিছানায় উঠে চাদর ফাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ছে। যথারীতি ভাবে জ্বর আসে ওর প্রচন্ড। ঠিক আছে, এবার ওকে জিজ্ঞেস করছে কি হয়েছে কি হয়েছে কি দেখেছিস, তখন তো বলেনি। যখন ওর মা আর বোন ভয় পেয়েছে তখনও এটা বলেছে। এবার এটা বলার পর তো সবারই একটু ভয় হয়। তো তিনজনে ওরা মা বোনেরা বাবাকে মানে কাকুকে ইনফর্ম করে যে বাবা আমরা এরকম এরকম ভয় পাচ্ছি। কাকু বলছে চুপ কর, তোদের খেয়ে দিয়ে কোনো কাজ নেই, যা হয়। মানে আমি বলছিলাম শুরু থেকে আমার মনে হচ্ছিল যে কাকু হয়তো সেরকম ভাবে কিছু বুঝতে পারেনি, তো কাকু গা করেনি। তো তখন ওরাও কি করবে, বাধ্যতামূলক, যে হি ইজ দ্য হেড অফ দ্য ফ্যামিলি, তো উনি যা বলেছেন, তো ওরাও কষ্ট করে রয়েছে ওখানে। এবার এক এক করে ঘটনা শুরু হয়। ওদের বাড়িতে একটা পুজো ছিল, প্রবাবলি মনসা পুজো বা সরস্বতী পুজো কিছু একটা হবে, আই এম নট শিওর। তো ওদের একটা পিসির মেয়ে আছে, মানে ওই কাকুর বোনের মেয়ে আর কি। তো ওই পিসির মেয়ে এসছে, পিসির মেয়ে আসার পরে ওরা সবাই ছাদে গেছে। ঠিক আছে, ছাদে যখন গেছে, ছাদে গিয়ে ওরা দেখছে মানে ভদ্রলোকের হয়তো ইন্টেনশন ছিল, মানে বাড়ির ওনারের হয়তো ইন্টেনশন ছিল আরো উপরে ফ্লোরস বাড়াবে। তো এরকম দেখবে ছাদের উপরে এরকম হাফ কনস্ট্রাক্টেড বিম হয়, দেখেছো তো, এরকম বিম তুলে তুলে রাখে। তো যেহেতু ওটাকে আর বাড়ানো হয়নি, তো উনি বিম গুলোর উপরে একদম সিমেন্ট দিয়ে লেভেল করে দিয়েছেন, যার জন্য ওখানে কি হয় গিয়ে বসতে পারা যায় বিম গুলোর উপরে। তো ওরা উঠে দেখছে ওই মাঠের দিকে মুখ করে একটি ছেলে বসে আছে। তো ওরা আর গা করেনি, যা হয় ইয়ং মেয়েরা ছাদে উঠেছে, ওরা নিজেদের মতন সেলফি তুলছে, পাউট করছে, করছে ও করছে, দিয়ে ছবি তুলে। আচ্ছা, ছাদে তালা লাগানো থাকে, ঠিক আছে, চাবি সবাইকে দেওয়া থাকে। তো ওরা চাবি খুলে ঢুকেছে, চাবি খুলে দেখে ছেলেটা বসে আছে। ঠিক আছে, মানে কতটা হাঁ করা হলে মানুষ এতটা নোটিস করে না যে আমি তালা খুলে দেখছি একটা ছেলে বসে আছে। তো ওরা নোটিসও করেনি, ওরা নিজেদের মতন ছবি তুলেছে, নেমে তালা দিয়ে নেমে চলে গেছে। এবার যখন নামছে তখন ওই ছাদের সিঁড়ি দিয়ে নেমেই যাদের দরজা, তারা বলছে এই শোনো কটা বাজে? তখন 4টে 4:30 বাজে। বলছে কেন, এই তো এই টাইম হয়েছে। বলছে তোমাদেরকে কি বাড়িওয়ালা বলে দেয়নি যেরকম বিকেলবেলা ছাদে যাওয়া অ্যালাউড না? তখন বলছে যে বিকেলবেলা ছাদে না, আমাদের তো কিছু বলেনি। বলছে যে দুপুরের মধ্যে ছাদের কাজ কারবার মিটিয়ে তোমরা নেমে চলে আসবে এরকম বিকেলবেলা ছাদে। তো বলছে কই অন্ধকার, তো বলছে অন্ধকার হোক না হোক এত জানার দরকার নেই, তুমি যাবে না, তোমাদেরকে বলেনি কেন তোমার বাড়ির ওনার? বলছে আমরা তো বলতে পারবো না কেন বলেনি, মানে খুব রুডলি বলেছে, ওদের একটু বাজে লেগেছে। ইতিমধ্যে ওই যে বলছিলাম রুমি একটু কিউরিয়াস, ও নোটিস করেছে ওই ভদ্রমহিলার বাড়িতে মানে একদম হলওয়ে থেকে প্রচুর ঠাকুরের এরকম ছোট ছোট মানে পুটলি বাঁধা, এই কোথাও কিছু চিহ্ন করা, কোথাও কিছু ঠাকুরের ছবি রাখা। এবং নামার সময় ঘুরে যখন উল্টো দিকের ফ্ল্যাটটা দেখছে সেখানেও দেখছে দরজার ওপর ওইরকম সব আর্টিফ্যাক্ট লাগানো, এটা লাগানো সেটা লাগানো। তো ওর একটু উইয়ার্ড লেগেছে, তো সিঁড়ি দিয়ে ও নেমে গেছে, নেমে গিয়ে ঘরে ঢুকে গেছে। ঘরে ঢুকে কিছু আর বলেনি, পিসিকেও বলেনি, মা বাবাকেও বলেনি, কাউকেই বলেনি। ওরা 3 বোনে বসে এক জায়গায় গল্প করছে, বলছে এই ছবিগুলো পাঠা, এই কর সে কর। এইবার ছবিগুলো পাঠা বলতে বলতে যখন ছবি সিলেক্ট করা হচ্ছে তখন ওরা দেখছে যে ওদের ছবির মধ্যে পেছনে ওই ছেলেটির
নিচের দিকটা দেখা যাচ্ছে। ও দেখছে পিলারের ওপরে ওই ছেলেগুলো বসে আছে, ঠিক আছে, ওই ছেলেটা বসে আছে। তখন ওদের মনে হয়েছে এ ভাই ছাদের ওপর ছেলেটা ছিল না। তো ওরা আবার রিটার্ন বেরিয়ে হন্তদন্ত হয়ে ছাদের ওপর গেছে। দিয়ে তালা যখন খুলতে গেছে তখন আবার ওই ভদ্রমহিলা দরজা খুলে বলছে, তোমরা আবার এসছো? তোমরা কি বাংলা বোঝো না? বারণ করছি এভাবে, তোমরা কি রুলস ফলো করছো না কেন? তখন বলছে যে কিসের রুলস? ছাদে যাব? বলছে রুলস মানতে পারলে মানতে পারো, নাহলে কিন্তু আমরা বাড়িওয়ালাকে কমপ্লেন করবো। মানে একটু রুডলি বলেছে। তো ওরা আর গা করেনি, ওরা ছাদ খুলেছে। তাও ছাদ খুলে টর্চ ফর্চ দিয়ে পুরো দেখেছে। দেখার পর বলছে যে যখন নামছে তখন ওরা সবাই বেরিয়ে এসছে, ওই ফ্লোরে যারা ছিল দুটো ঘরের লোকজন বেরিয়ে এসে বলছে কি ব্যাপার, বারণ করা সত্ত্বেও তোমরা গেলে কেন? তখন বলছে কাকিমা এরম এরম ব্যাপার, আমরা না ছাদে ছবি তুলছিলাম, তখন এরকম একজন বসে বলছে কেউ বসে নেই। বলছে আরে কেউ বসে নেই মানে আপনি বললেই হবে, আমরা বলছি বসে আছে। বলছে কে বসে আছে, কোথায় বসে আছে? বলছে যে আরে আমাদের ফোনে ছবি আছে। বলছে কোথায়, ছবি দেখাও। ফোন বার করেছে, ছবিটা যখন দেখাচ্ছে কেউ নেই ছবিটাতে, ছবিটাতে কেউ নেই, পিলার গুলো ফাঁকা, জাস্ট হচ্ছে তিনজনের ছবি। আচ্ছা, এটা খুবই পিকিউলিয়ার লাগলো শুনতে। না ভীষণ পেকুলিয়ার, মানে ওরা তিনজন একে অপরের মুখ চাওয়াচাওয়ি করছে। ওরা ভাবছে যে আমরা তো পেছনে একটা ছেলেকে বসে থাকতে দেখে আমরা এসছি, যে ছেলেটা কোথায় গেল। ওরা একে অপরের মুখ চাওয়াচাওয়ি করছে। এবার ওই ভদ্রমহিলা বলছে কই ছবি দেখাও, তুমি তো বললে ছাদে নাকি কে ছিল, কই দেখাও। বারবার উনিও বলছেন, চার্জ করছেন, এরাও কিছু দিতে পারছে না প্রমাণ। তো এবার এরা মুখ চাওয়াচাওয়ি করতে করতে তখন হঠাৎ ওদের মাথায় স্ট্রাইক করলো যে আমরা যখন ছাদে উঠলাম তখন তো আমরা তালা খুলে উঠলাম, আচ্ছা, তাহলে বাইরে থেকে তালা বন্ধ অবস্থায় ছাদের মধ্যে কে বসেছিল? এবং আমরা যখন নামলাম তখনও তালা দিয়ে নেমে গেলাম, তো ছেলেটা নামলো কোথা দিয়ে? আর যদি ছেলেটা ওখানে সত্যি থেকেই থাকে, আমরা ছবিতে দেখলাম, এখন ছবিতে নেই কেন? মানে একরাশ প্রশ্ন ওদের মনে। ওরা যথারীতি ভাবে রুমে ফিরে গেছে, ওরা আর বেশি তর্ক করেনি। তর্ক না করে ওরা রুমে ফিরে গিয়ে এরকম এরকম হয়েছে। হওয়ার পরে যাই হোক যে যার মতন বাড়ি চলে গেছে। তো সেই দিন বাড়ি থেকে ওই পিসি আর পিসির মেয়ের বলে ট্রিমেন্ডাস ডিসেন্ট্রি, মানে বমি পায়খানা 3-4 দিন মতন ছিল। তারপরে যাই হোক ওই করে না ঘরোয়া একটা টোটকা হয় না, শনি মঙ্গলবার করে লঙ্কা পোড়া দেওয়া এন্ড অল দ্যাট, তো ওটা করে সেরে গেছে। ঠিক আছে, ওষুধ খাচ্ছিল, থামছিল না, বাট অ্যাকচুয়ালি ওই ঘরোয়া টোটকা করে সেরে গেছে। মেবি সাম নেগেটিভিটি ওরা ক্যারি করেছিল নিজেদের সাথে, হতে পারে। তো এবার আর একদিন ওয়ান ফাইন মর্নিং কি হয়েছে, রুমিকে মানে ছোট মেয়েটাকে সামনের বাড়ির ওই ভদ্রমহিলা ডেকেছে যে তুমি একটু এসো না, আমি গ্যাসের ওই রেগুলেটরের নবটা চেঞ্জ করতে পারি না, মানে বয়স হয়ে গেছে হয়তো পারে না ফোর্সফুলি ওটাকে তুলতে চাগাতে বা ওটাকে লক করতে। তো রুমিকে ডেকে বলছে তুমি একটু এসো না, আমাকে এটা করে দিয়ে যাও না। তো রুমি গেছে, রুমির ছুটি ছিল ওই দিনকে, মিমি কলেজে গেছে, কাকিমাও কাকুও অফিসে গেছে, তো রুমি গেছে। এবার রুমি কিচেনে গিয়ে রেগুলেটরটা লাগিয়েছে। রেগুলেটরটা লাগিয়ে যখন রুমি ফেরত আসছে তখন দেখছি বাড়ির একটা দরজা পুরো একদম সিল করা, এবং তার উপরে ওই পুলিশ টেপ হয় জানো তো, পুলিশ টেপের কিছু মানে রেসিডিউ রয়েছে আর কি, কিছু রিমেইনিং রয়েছে। আচ্ছা, এবার যথারীতি পুলিশ টেপ তো সবাই দেখেছে ভিডিওতে, টিভিতে, এতে। তখন ও এবার আউট অফ কিউরিওসিটি বলছে ও দিদা এখানে এরকম কেন দেওয়া রয়েছে? তো বলছে যে ওইখানে একটা ঘটনা হয়েছিল। বলছে বাড়িটা কার? বলছে বাড়িটা আমারই। বলছে তো কি ঘটনা, তুমি বলছো না কেন? বলছে যে না আমার নাতনি আত্মঘাতী হয়েছিল এখানে। আচ্ছা, তো বলছে যে নাতনি আত্মঘাতী হয়েছিল মানে কোথায়? বলছে এই ঘরে। বলছে যে এই ঘরে? কি ঘটনা গো? বলছে যে কেন তোমরা জানো না? বলছে যে আমরা জানি না মানে আমরা কি করে জানবো? বলছে না তোমরা তো ওই সামনের বাড়িটাতে ভাড়া এসছো, আমি ভাবলাম তোমরা সব জেনে শুনেই এসছো। বলছে কি জেনে শুনে এসছি গো? বলছে ও কিছু না। এইবার আর বয়স্ক ভদ্রমহিলা কিছু বলছে না। কি অদ্ভুত, এরকম কেউ গাছে তুলে মই কেড়ে নেওয়ার মতন সিচুয়েশন, মানে বলে নিয়ে আর কন্টিনিউ করছে না। তো ও হন্তদন্ত হয়ে ঘরে গেছে, ঘরে গিয়ে বলছে মা জানো সামনের বাড়ির দিদা না এরকম করে বলেছে। তো তখন একদম এক্স্যাক্টলি অপোজিটে যে ওদের ফ্ল্যাটটা, ওখানে গিয়ে ওরা দরজা থাকে, বলছে যে আমরা একটু আসবো। তো ওই ভদ্রমহিলাও খুব সাসপিশিয়াসলি দরজা খুলে এরম এদিক ওদিক দেখে বলছে তাড়াতাড়ি ভেতরে আসুন বলে ভেতরে ডেকে নিয়েছে, ডেকে দরজাটাকে ঠাস করে বন্ধ করে দিয়েছে। তো ওনার বাড়িতেও ঢুকে দেখছে চারিদিকে এখানে এই আর্টিফ্যাক্ট লাগানো, এখানে এই ট্যালিসমান লাগানো, এই ঠাকুরের ছবি, এটা ওটা।
বলছে যে দিদি একটা সত্যি প্রশ্ন করব, উত্তর দেবেন? বলছে যে হ্যাঁ বলুন। বলছে যে আমাদের ওই বাড়িটা থেকে কিছু আছে? বলছে যে আপনাকে কেউ কিছু বলেছে? মানে ওই ভদ্রমহিলা জিজ্ঞেস করেছে। তখন কাকিমা বলছেন যে না, আমরা না কদিন মানে অনেক দিন ধরে এরকম অনেক মাস ধরে এগুলো ফেস করছি, তো আমার স্বামী তো সেরকম ভাবে গা করছে না, আর সামনের বাড়ির ভদ্রমহিলা আজকে আমার ছোট মেয়েকে এরকম এরকম বলেছে। তখন বলছে যে আপনার স্বামীর গা করার কথাও না, কারণ মূলত ডিস্টারবেন্স গুলো মহিলাদের সাথেই হয়। তো হয়তো আপনার স্বামী সেভাবে কিছু ফিলও করেনি, ফেসও করেনি, হয়তো কোনোদিন করবেও না, কিন্তু আপনারা কিন্তু প্রতিনিয়ত ডিস্টার্ব হবেন। তো এটার জন্য প্রস্তুত থাকুন যতদিন আপনি ওখানে থাকবেন, আর চেষ্টা করুন একটা কিছু বিকল্প বার করে মানে চলে যাওয়া, কিন্তু ডিসিশনটা কিন্তু ঘরে বসে নেবেন না, ঠিক আছে? কেন ডিসিশনটা ঘরে বসে নেবেন না সেটা আমি বলছি এক এক করে। বলছি তো ঘটনাটা অ্যাকচুয়ালি কি হয়েছে। তো তখন বলছে যে আপনাদের আসার বেশ মানে কিছু বছর আগে দুটো ব্যাচেলার ছেলে ওই ফ্ল্যাটটাতে শিফট হয়, ঠিক আছে? এবং আউট অফ দোজ টু একজনের একটি মেয়ের সাথে সম্পর্ক হয়, এবং সেই মেয়েটিকে সারপ্রাইজিংলি সামনের বাড়ির বয়স্ক ভদ্রমহিলা তার নাতনি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ইয়েস। এবং দুজনের সম্পর্ক হওয়াতে আউট অফ ওয়েডলক মহিলাটা প্রেগনেন্ট হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, ইয়েস। এবং ওর মা মানে ওই মহিলাটি বাচ্চা মানে মেয়েটির মা আর কি, তো তখন তো সম্বন্ধ দেখা হয়েছিল, বাট এই ঘটনাটার কারণ ওই একটা লোক লজ্জার ভয়, একটা লোক হাসাহাসির ভয়, তো চরম অশান্তি এই সব কিছু। তো মেয়েটি কি করে, মেয়েটি আত্মঘাতী হয়, ঠিক আছে? এবং ওই ওই নিজের বাড়িতে যথারীতি পুলিশ কেস হয়, পুলিশ আসে। ভয়তে ছেলেটি কি করে, এবার এই দুটি ছেলের মধ্যে একটি ছেলে সেই দিনকে বাইরে ছিল, আর এই যে ছেলেটি যে প্রাইম সাসপেক্ট, ও ওই পুলিশ এসছে ভয় দেখে ও ওই ঘরের মধ্যেই ও নিজেকে আনালাইভ করে, ঠিক আছে? এবং দুজনের ধরনটাই হচ্ছে এক, সেটা হচ্ছে সিলিং এর সাথে দড়ি ব্যবহার করে। বুঝলাম না, আরেকবার বলো এই জায়গা। আমি মানে এই যে পুলিশ আসছে, ঠিক আছে, মেয়েটা আত্মঘাতী হওয়ার পর তো এই একটা বলছিলাম না যে বিয়ে ঠিক হওয়ার আগে মেয়েটা এরকম একটা প্রেগনেন্সির একটা ব্যাপার ছিল, তো মেয়েটি আত্মঘাতী হয় এবং যার ফলে পুলিশ কেস হয়, পুলিশ আসে। এটা ছেলেটি দেখেছে, জানতে পেরেছে, স্বাভাবিক উল্টো দিকে বাড়িতেই রয়েছে, এটা জানতে পেরে ও ধরা পড়ে যাবে, বা বাচ্চাটি যদি ওর সেটা জানতে পারা যায়, বা কিছু যদি এরকম হয়, ও ভয়তে কি করেছে, ওই বিল্ডিং এর ওই ঘরটিতে ও আত্মঘাতী হয়। ওকে ওকে। এবং সেদিন অদ্ভুত ভাবে যে ওর যে রুমমেটটা ছিল ও বাড়িতে ছিল না সেদিন, ঠিক আছে? থাকলে কি হতো আমি জানি না, সিচুয়েশনটা হয়তো আরো বাজে হতে পারতো বা কি হতো আমি জানি না, তো সেদিন ও ছিল না, ও আত্মঘাতী হয়। এবং দুজনের আত্মঘাতী হওয়ার ধরনটাও এক, দড়ি ব্যবহার করে। গলায় দড়ি দিয়েছ? ইয়েস, কারেক্ট, গলায় দড়ি দিয়েছিল। আমি জানি না সেন্সারের ইস্যু আছে বলে আমি হয়তো ওই একটা আমি এক্স্যাক্টলি ওয়ার্ড গুলো ইউজ করছি না, তো গলায় দড়ি দেয়, কারেক্ট, দুজনেই গলায় দড়ি দেয়। এবং পরবর্তীতে কিছু এরকম প্যারানর্মাল নিয়ে চর্চা করা লোকেদের থেকে জানা যায় যে ওই যে বাড়িটা, সেখানে দুজনের এন্টিটি ট্র্যাপ ছিল, ছেলেটা অ্যান্ড মেয়েটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ওই জন্যই দুজনে একটা পোল্টারগাইস্টে পরিণত হয়। ওকে ওকে। এবং এই ডিস্টারবেন্সেস গুলো করতো। তো তখন কাকিমারা জিজ্ঞেস করে যে তারপর ওই ছেলেটার কি হলো, মানে যে রুমমেট ছিল, বলছে কেউ জানে না, ও আর কোনোদিন ফেরতও আসেনি, ওর জিনিসপত্র এখানেই পড়েছিল, পরে বাড়ির ওনার সব বাট্টার করে ওর রুম ফুম রং করে দিয়েছে। তো বলছে যে আমরাই কি প্রথম ওই ছেলেগুলোর পরে? বলছে না, আপনাদের পরে আরো দুটো মানে আপনাদের আগে আরো দুটো ফ্যামিলি এসেছিল, তো প্রথম ফ্যামিলিটাতে এসেই ওদের ভালো লাগেনি, ওরা চলে গেছে। পরের ফ্যামিলিটার সাথে একটা খুব গ্রুসাম ইনসিডেন্ট হয়। সেটা কি রকম, পরের যে ফ্যামিলিটা ছিল মানে মিনিদের আগে যে ফ্যামিলিটা ছিল, ওটা স্বামী স্ত্রী আর একটি কুকুর, ঠিক আছে? তো ওই কুকুরটা হচ্ছে পমেরেনিয়ান বা স্পিটস এরকম টাইপের ছোট লোমশ কুকুর একটা, ঠিক আছে, যার খুব ছোট ধারালো দাঁত। আমি এটাও বললাম কেন ধারালো দাঁত, কারণ আছে, ছোট ধারালো দাঁতওয়ালা যে কুকুরগুলো হয় না, ছোট ছোট মুখওয়ালা, ওই রকম টাইপের কিছুটা কুকুর ছিল, হয় স্পিটস নয় পমেরেনিয়ান নয়, এরকম কিছু। তো ওরা স্বামী স্ত্রী কোথাও একটা বেরিয়েছিল, ভদ্রমহিলা ভীষণ সুন্দরী, খুব ভালো দেখতে। ওই ভদ্রমহিলা এরকম ডিস্টার্ব ফিল করতো, স্বামী কাজে চলে যেত, কুকুরটাকে নিয়ে থাকতো,
উনিও না সেই ফ্ল্যাট ওই ফ্ল্যাট দরজা ধাক্কা দিয়ে তাদের সাথে কথা বলা, সামনের বাড়ির ভদ্রমহিলার সাথে কথা বলা, এই জিনিসগুলো করতেন এবং উনি প্রচন্ড ডিস্টার্ব ফিল হতেন। মানে উনিও এরকম ভাবে ফিল করতে করতে স্বামীটা কি করতো, ও বেচারাও কি করবে, কাজ থেকে ফিরে বউকে নিয়ে এদিক ওদিক ঘুরতে যেত, এই করতো। তো একদিন ওরাও ডিসাইড করলো বাড়ি ছেড়ে দেবে। তো ভালো কথা, বাড়ি ছেড়ে দেবে ডিসাইড করলো, তো বাড়ি খুঁজতে হবে। তো ওরকম অফিস থেকে ফিরে ও স্বামীটা ওকে বাড়ি খুঁজতে নিয়ে গেছে। বাড়ি খুঁজতে নিয়ে গিয়ে যখন রিটার্ন এসছে, আবার কুকুরটাকে তো সব জায়গায় নিয়ে যাওয়া যায় না, না কুকুরটাকে ঘরেই রেখে গেছে। তো যখন রিটার্ন এসছে তখন কুকুরটাকে খুঁজে পাচ্ছে না। রাত্রেবেলা খেতে দেবে বলে ডাকছে কুকুরটার নাম ধরে, আসছে না আসছে না আসছে না আসছে না। এইবার খাটের তলায় কুকুরটা ছিল, ঠিক আছে? তো সেটা ওরা শুনতে পায়, মানে হয়তো গলায় বেল্ট বাঁধা ছিল বা কিছু, তো খাটের তলায়। তখন বলে যে এই দেখো এই খাটের তলায়। বউটা নিচু হয়ে কি রে আয় আয় বলে এরকম করে ডাকছে। কুকুরটা নাকি অ্যাগ্রেসিভলি খাটের তলা থেকে বেরিয়ে এসে কামড়ে বউটার নিচে ঠোঁট ছিঁড়ে নেয়। নিচের যে লোয়ার লিপটা, যেটা পুরো মানে মানে ওই কুকুরটার মুখে যতটা ফিট হয়েছে ও পুরো দাঁত বসিয়ে এরকম উবড়ে নিয়েছে একদম। আর ভদ্রমহিলা চিৎকার করে, মানে সে পুরো মানে লোকজন জড়ো হয়ে গেছে, গল গল করে ব্লিড হচ্ছে অনবরত। তো এই একটা খুব তিক্ত ইনসিডেন্ট, একটা খুব ব্রুটাল ইনসিডেন্ট হয়। তো ওরা তারপর বাড়িটাকে ছেড়ে দেয়। তো তারপর বাড়িটা অনেকদিন বন্ধ ছিল। পাড়া প্রতিবেশীরা হয়তো বলতো কেউ নতুন ভাড়া খুঁজতে এলে যে তোমরা খুঁজো না বা এ না ওটা। তো তারপরে কাকিমারা আসেন এবং কাকিমাদের সাথে এসব শুরু হয়। তো এটা শোনার পরে কাকিমারা এটা মিমিকেও জানায়, মানে বড় মেয়েকে। তিনজনে মিলে ওর বাবাকে চেপে ধরে যে বাবা ছাড়তেই হবে এই বাড়িটা সামহাও, নাহলে আমরা পাগলা হয়ে যাবো, আমাদের সাথে কি হয়ে যাবে, তুমি হয়তো এসে হয়তো আমাদের তিনজনকে মানে মানে মৃত অবস্থায় পেলে, এরকম একটা ব্যাপার। তো তখন কাকু বললো ঠিক আছে ছাড়বি তো, চল তাহলে আমরা দেখি, এরকম খুঁজে আমি দেখছি অফিস থেকে ফিরে এরকম। তো কাকু এই কথাটা বলেছে নিজের মুখে। হ্যাঁ, কাট টু নেক্সট ডে বিকেল বেলায় সোদপুর স্টেশনে কাকু রানিং ট্রেন থেকে পড়ে যায়। হতেই পারে এটা কোইন্সিডেন্স কৌস্তব, একদম ফ্র্যাঙ্কলি বলছি, হতেই পারে এটা কোইন্সিডেন্স। কিন্তু ওয়াই এক্স্যাক্টলি দ্য নেক্সট ডে, যেদিনকে বললো যে আমরা বাড়ি খুঁজবো, ঠিক আছে, কাকু ট্রেন থেকে পড়ে যায়। মানে বিচ্ছিরি সিচুয়েশন, পড়ে গিয়ে ছড়ে গিয়ে হাত পা ভেঙে, মানে ট্রেনটা থ্যাঙ্কফুলি প্ল্যাটফর্মে ঢোকার সময় যে স্পিডে থাকে ওই স্পিড থেকে পড়েছে, ঠিক আছে? যদি একদম হাই স্পিডে পড়তে হয়তো কাকু থাকতেনি না আজকে। তো খুব বিচ্ছিরি হয়ে পড়ে একদম রোল করে যায় একদম প্ল্যাটফর্মের ওপরে, এখন ফুটনি কেটে গিয়ে যথারীতিভাবে তখন ওরা রিয়েলাইজ করে যে না, খুব বড় ভুল হয়ে গেছে শিফট করাটা, মানে এই ডিসিশনটা নেওয়াটা। তো না, আমাদের অন্য ব্যবস্থা করতে হবে। তখন ওরা কি করতো, আস্তে আস্তে বাইরে বেরোতো, বাইরে বেরিয়ে নিজেদের মতন খুঁজে when they used to go back, ওই ঘরে গিয়ে একদম চুপ, কোনো রকম বাড়ি ছাড়ার কথা, বাড়ি চেঞ্জ করার কথা বলতো না। তো এরকম ভাবে খুঁজে আমাদের ফ্ল্যাটটার সন্ধান পায়, মানে আমাদের বিল্ডিংটার সন্ধান পেয়ে ওরা এরকম ভাবে শিফট ওখান থেকে করে যায়। কিন্তু এবার ভয়ের বিষয়টা হচ্ছে যে শিফট করার সময় ওরা, আমার ক্লিয়ারলি এখনো মনে আছে, ওরা এসেছিল একদম দুপুর বেলা, মানে ঠিক দুপুর থেকে বিকেল গোধূলি টাইম ওরা শিফট করেছে আমাদের ফ্ল্যাট। তো যখন শিফট করছে তখন কি হয় না, মাল শিফট করতে করতে অনেক সময় একটু টায়ার্ড হয়ে যায়। তো মিমি বলছে যে এরকম জিনিসপত্র শিফট করতে করতে আমি জাস্ট একটা ক্যাজুয়ালি হাঁপিয়ে গিয়ে একটা চেয়ারের ওপর বসে একটু ঘাটটা পেছন দিকে করে এরকম একটু চোখটা একটু লেগে গেছে বা কিছুটা হবে। তো তখন ক্লিয়ারলি মিমিকে বলেছে যে এখান থেকে বেরিয়ে বেঁচে যাবে ভেবেছিস, আমি সারা জীবন তোর পায়ে পায়ে থাকবো। এইটাতে মিমি লাফ দিয়ে ওঠে, মানে খুব ভয় পেয়ে যায়, কান্নাকাটি করে, মা তুমি তাড়াতাড়ি চলো, আমি আর এক মুহূর্ত থাকবো না এখানে। তারপর ওরা শিফট করে যায়। তো পুরো ঘটনাটা শুনলাম আমি আর আমার মা কাকিমার মুখে। শোনার পর আমি আমার মায়ের মুখের দিকে তাকাচ্ছি, আমার মা আমার মুখের দিকে তাকাচ্ছে। তো কাকিমা বলছে কি হয়েছে, তোমরা এরকম একেবারে মুখ দেখছো? তা আমরা কাকিমাকে জিজ্ঞেস করলাম যে কাকিমা তোমাদের বাড়িটা কি অমুক লোকেশনে? তো বলছে হ্যাঁ। তো অমুক গলি দিয়ে ঢুকে কি এত নম্বর বাড়ি? তো বলছে যে হ্যাঁ, কেন বলো তো? আমি বলছি অমুক দোকানের ওনারের কি ওটা বাড়ি? বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি বলছি এরকম দোতলার ওপরে কি এই ইয়েটা ফ্ল্যাটটা, মানে ওই সিঁড়ি দিয়ে গিয়ে বাঁ দিকে? হ্যাঁ হ্যাঁ ঠিক, কেন বলো তো? আমি বলছি যে তোমাদের আগে কি ওখানে কারোর আসার কথা, যে মানে বাড়ির ওনার কি তোমাকে বলেছে যে তাড়াতাড়ি দিন নাহলে ঘরটা হাতছাড়া হয়ে যাবে? বলছে হ্যাঁ, কাদের একটা যেন টাকা দেওয়ার কথা ছিল অ্যাডভান্স, মানে বাড়ি ভাড়ার তো সিস্টেম জানো, বাড়ি ভাড়া নিলে 5 মাস বা 6 মাস বা 4 মাসের অ্যাডভান্স দিতে হয় না একটা ওই এগ্রিমেন্ট করার জন্য।
তো এরকম করার কি কোনো কথা ছিল? তখন বলছে হ্যাঁ হ্যাঁ। আমি বলছি ওটা আমাদেরই কথা ছিল। কাকিমা বলছে কি? আমি বলছি হ্যাঁ, আমাদের একটা পুরীর ট্রিপ পড়ে যায়, যার জন্য আমরা অ্যাডভান্সটা টাইম মতন দিইনি, এবং এতটাই লোভী বাড়ির ওনার, বাড়িটা কাকিমাদের দিয়ে দেয়। কারণ কাকিমারা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, আর আমাদের আগে গেছে, অ্যাডভান্স দিয়ে নিয়ে নিয়েছে, নাহলে হয়তো ঘটনাটা আমাদের সাথে ঘটতে পারত। তো ওই বাড়িটা শুরুতে আমি বলেছিলাম, মনে করে দেখো, যে আমার ফ্ল্যাটে শিফট করার আগে 4 মাস আমরা একটা বাড়িতে ভাড়া ছিলাম। একটা বাড়ি দেখেছিলাম, পছন্দ হয়নি, তারপর অন্য একটা বাড়িতে ছিলাম। তো যেই বাড়িটা পছন্দ হয়নি বললাম, অ্যাকচুয়ালি পছন্দ হয়নি না, আমরা একটা ট্রিপে যেতে গিয়ে বাড়িটা আমরা বুক করতে পারিনি। বাড়িটা আমাদের এক্সট্রিমলি পছন্দ ছিল। মেইন পছন্দ হওয়ার কারণটা হচ্ছে নিয়ার টু দ্য স্টেশন, এবং ওই মাঠের ওই ভিউ, এবং হচ্ছে ওই যে বললাম দুটো রুমের মাঝখানে একটা ছোট্ট স্টাডি মতন, ওই যে বললাম আমাদের বাড়িতে প্রতিষ্ঠিত রাধা মাধব রয়েছে। তো আমাদের প্ল্যান ছিল ওই স্টাডিটাকে আমরা ঠাকুর ঘর বানাবো, ঠিক আছে, খুব সুন্দর স্টাডির লোকেশনটা। তো এটা আমাদের একটা প্ল্যান ছিল। তো হয়তো রাধা মাধবই চেয়েছেন আমরা যাতে ওই বাড়িতে না যাই। তো এটা শোনার পর কাকিমা এবার একদম শকড হয়ে গেছে যে তোমাদের যাওয়ার কথা ছিল। আর সত্যি পৃথিবী গোল, দেখো আমাদের ওখানে যাওয়ার কথা ছিল, আমরা তো যাইনি। ওখান থেকে ছাড়া পেয়ে ওরাও এসছে কোথায়, আমাদের বিল্ডিং এ, যাতে ঘটনাটা আমরা জানতে পারি। তো এই ছিল ঘটনা। তো এটার জন্য আমি এই ঘটনাটা আমি তোমার সাথে শেয়ার করলাম। তো এর সাথে আমি ঘটনাটা এন্ড করছি। বুঝতে পারছি পুরো ব্যাপারটা। খুবই অদ্ভুত এবং উইয়ার্ড যে আমরা একটা জায়গা থেকে বেরিয়ে এসে আবার সেইখানে কোনো একটা মানুষ সাফার করে সে আবার রিটার্ন আমাদের সাথেই দেখা হয়েছে এবং আমাদের সাথে ঘটনাটা শেয়ার করেছে। মানে খুব ভাবতে খারাপ লাগে যে কতটা চিপ মানসিকতা হলে যে পুরো ফ্ল্যাটের বিল্ডিং এ প্রত্যেকটা লোক সাফার করছে, তারা নিশ্চয়ই বলেছে, আবেদন করেছে, বাট স্টিল হি ইজ সো আনবদার্ড। তারপরে উনি ইনফ্যাক্ট এখনো, আমি তোমাকে এটাও বলে দিচ্ছি, এখনো ওই বাড়িটাতে কেউ ভাড়া থাকে, এবং তারপরে ভাড়া 2-4 বার চেঞ্জও হয়েছে। তাও ওই ভদ্রলোকের এইটুকু সৎসাহস নেই যে উনি কিছু একটা সৎকার করাক বা ওই রুমটাকেই বন্ধ করে দিক বা কিছু একটা, না। হি ইজ সাচ আ চিপ মানি মাইন্ডেড পার্সন। এখনো ভাড়া দেয়, এখনো। মানে ইচ্ছা তো করছে আমি চিৎকার করে করে এক্সপোজ করে দিই, বাট যে যার করে খাচ্ছে, আর কি বলবো। এই হচ্ছে ঘটনা। অসাধারণ একটা ঘটনা শেয়ার করলে, ঠিক আছে। আমি just Thank ভাবছি you. না প্রত্যেকটা মোমেন্টে যে কি হতে চলেছে না হতে চলেছে। খুব উইয়ার্ড। আমার সবচেয়ে উইয়ার্ড লেগেছে হচ্ছে ওই রুমির ঘটনাটা, যে ও কলটা ধরে আছে এবং ওর হাতের মধ্যে কলটা ঘুরছে। মানে খুব উইয়ার্ড, খুব, মানে এটা যার সাথেই হবে সে ফিল করতে পারবে যে কি উইয়ার্ড একটা ঘটনা। মানে এক্স্যাক্টলি। থ্যাংক ইউ অনুরাগ আমার ঘটনাটা শেয়ার করার জন্য। থ্যাংক ইউ কৌস্তব, থ্যাংক ইউ। খুব তাড়াতাড়ি তোমার সাথে দেখা হচ্ছে কৌস্তবের আড্ডাতে। শিওর, প্লেজার। অ্যাকচুয়ালি আমার এটা আমার বলা হয়নি শুরুতে, বাট আমার এটা একটা ওই যে বলছিলাম না, ছোটবেলা থেকে আমার একটা অ্যাট্রাকশন রয়েছে, রাইট? মানে নট টুয়ার্ডস দি এন্টিটিস বাট টুয়ার্ডস ডার্কনেস। মানে আমার ওই ভূতের ভয় তথাকথিত নেই, বাট আমার ভয় হচ্ছে যে ওই অন্ধকার যেখানে মানুষ নিষেধ করছে যে ওখানে যাস না, ওখানে কি হতে পারে সেটাতে আমার একটা ভীতি ছিল বলতে পারো। এবং ওই যে বললাম, আমি যেহেতু প্রচন্ড ভগবান বিশ্বাসী মানুষ, তো একটা পজিটিভ এনার্জি থাকলে নেগেটিভ থাকবেই, অ্যাকর্ডিং টু দ্য ল অফ নেচার, থাকতে হবে। তো আমি যদি একেবারে নাস্তিক হতাম, আমি হয়তো বলতাম আমি বিশ্বাস করি না, বাট আমি দেবতায় বিশ্বাস করি, দানবে করবো না, এটা তো কোনো মানে নেই না। তো যার জন্য কোথাও না কোথাও গিয়ে তো একটা সময়ের পরে না এটা একটা নেশায় পরিণত হয়েছে বলতে পারো। তো আমি নিজের ঘটনা বাদেও, আমার সাথে যেগুলো ঘটেছে সেগুলো বাদেও, আমি লোকের ঘটনাও কালেক্ট করি এদিক ওদিক থেকে। তো কালেক্ট করে, যেমন এই একটা ঘটনা আমি শোনালাম, তো এরকম আমার কাছে অনেক ঘটনা আছে। আশা করছি পরবর্তীতে কৌস্তবের আড্ডা অ্যাজ ইউজুয়াল তুমি বললে দেখা হচ্ছে ওখানে, নিশ্চয়ই আমি ওখানেও যাবো, আমি ওখানে আরো ঘটনা শেয়ার করবো। আই হোপ টু সি ইউ সুন। চলো, টেক কেয়ার, কথা হচ্ছে, গুড নাইট। গুড নাইট কৌস্তব, গুড নাইট। এটাই ছিল আজকের ঘটনা। আজকের এই ঘটনা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আপনার যদি আমার থেকে কোনো স্পিরিচুয়াল হেল্প, কোনো অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন, কোনো তান্ত্রিক হেল্প লাগে, যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে, যেটি হচ্ছে 6290675195। তাহলে চলুন দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণ অব্দি কিউরিও ফাইটার এরকম আরো 2টি এপিসোড দেখতে শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাদিকের বক্সে ক্লিক করুন। Curiophyte presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে তুমি।